হ্যালো স্টুডেন্টস, আমরা ক্লাস 11 এর সেকেন্ড চ্যাপ্টার যেটা একমাত্রিক গতি কিংবা তোমাদের কিছু বইতে রয়েছে স্থিতিবিজ্ঞান যেটাকে আমরা কাইনেমেটিক্সও বলি, আর তোমাদের কিছু বইতে যেটা মেইনলি বলা থাকে ওয়ান ডাইমেনশনাল মোশন। তো এই চ্যাপ্টারের কিছু বেসিক কনসেপ্ট এবং ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তার আগে বলে রাখি যে ফার্স্ট চ্যাপ্টার যেটা মাত্রা বিশ্লেষণ, যেটা ভৌত রাশি সংক্রান্ত যে চ্যাপ্টারটা ছিল, সেখান থেকে পরপর 6টা চ্যাপ্টার মানে আমাদের দ্বিতীয় গতি কিংবা আবর্ত গতি, সেই অবধি কিন্তু টোটাল থিওরি সিলেবাসের ভিডিওগুলো অলরেডি আপলোড করা হয়েছে অনেকদিন আগে। আমরা শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে, আগের চ্যাপ্টার নিউমেরিক্যাল ডিসকাশন হয়ে গেছে, তো আমরা এই চ্যাপ্টার থেকে দ্বিতীয় গতি অবধি আমি পরপর ভিডিওগুলো বানাবো, যেটায় তোমাদের বেসিক ইম্পর্টেন্ট কিছু ফর্মুলাগুলো থাকবে, কিছু বেসিক কনসেপ্ট থাকবে জিস্ট আকারে, যেটা তোমাদের 11 এর অ্যানুয়াল এক্সামিনেশন এবং জেই এবং ডব্লিউজেই এবং জেই ম্যান এবং নিটের জন্য খুবই হেল্প হবে। সেই হিসাবে আমি একটা জিস্ট বানিয়েছি, সেগুলো নিয়ে ডিসকাস করবো। তো শুরু করা যায়। একমাত্রিক গতিতে আমাদের কি কি ফর্মুলা এবং কি কি কনসেপ্টগুলো মাথায় রাখতে হয়। তো প্রথমে বলি একমাত্রিক গতি কি না, কোনো কণা কিংবা কোনো বস্তুর গতি যখন একটা নির্দিষ্ট অক্ষ বরাবর সীমাবদ্ধ থাকে কিংবা সেই বরাবর হয়, তখন তাকে আমরা বলে থাকি একমাত্রিক গতি। এবারে এখানে আমরা কি কি টার্মগুলো পেয়ে থাকি, আমি জাস্ট একটু মনে করাচ্ছি, সবগুলোই পড়ানো হয়ে গেছে, শুধু একটু মনে করাচ্ছি। সেগুলো হচ্ছে না আমাদের সরণ, যেটাকে আমরা এস দিয়ে বুঝিয়েছি, দূরত্ব যেটাকে এক্স দিয়ে বুঝিয়েছি, আবার এস দিয়েও লিখতে পারি। আর কি করেছি আমরা না দ্রুতি কিংবা বেগ, সেই রাশিগুলো দ্রুতি নিয়েও বলবো, বেগ নিয়েও বলবো। ত্বরণ রয়েছে, আবার মন্দন রয়েছে, দুটোকেই আমরা এই দিয়ে প্রভাব বুঝিয়েছিলাম, শুধু একটা প্লাসে একটা মাইনাসে। এগুলো সম্বন্ধে আমি ছোট্ট করে বলি, শুধু মাথায় রাখতে হবে কি সরণ হচ্ছে ভেক্টর রাশি, তার মানে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, যদি একটা স্টার্টিং পয়েন্ট হয়, এটা যদি এন্ডিং পয়েন্ট হয়, কণা যেভাবেই যাক না কেন সরণ বের করার সময় আমাদেরকে কি করতে হবে, সেই দুটো বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব নিতে হবে, সেটাই হচ্ছে আমাদের সরণ। এবার দূরত্ব কি না, দূরত্বের ক্ষেত্রে সে যেভাবেই যাক না কেন আমাদের প্রত্যেকটা মেজার করতে হবে, তাহলে ওই জন্য সরণটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট ডিসটেন্স বলা হয়, আর দূরত্বের ক্ষেত্রে সেটা যত বেশি হতে পারে। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে দূরত্বের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, যেটা সরণের রয়েছে। ওই জন্য সরণ কিন্তু আমরা অভিমুখ যেহেতু রয়েছে, সেটা নেগেটিভ কিংবা ঋণাত্মক হতে পারে, যেটা কিন্তু আমাদের দূরত্বের ক্ষেত্রে হয় না। তো এগুলো সবই তোমাদের জানা রয়েছে, আমি জাস্ট একটু একটু ধরাচ্ছি শুধু। আর বেগ সম্বন্ধে বলি, এখানে অনেক কিছু জানার ব্যাপার রয়েছে, যেটা আমরা থিওরিতে পড়েছি। যে বেগ মানে আমরা জানি যে সরণ বাই সময়, একদম সহজ ভাষায় যদি বলা হয়। এবারে বেগ সম্বন্ধে বলি, বেগের মধ্যে তোমরা দেখবে গড় বেগ, তাৎক্ষণিক বেগ, এই কথাটা আছে। একইভাবে যখন আমরা দ্রুতি নিয়ে বলবো যে দ্রুতি কি জিনিস, সেইখানেও দেখবে এরকম একটা বলা হয় যে দূরত্ব বাই সময়, মানে x বাই t। এখানে একটা কথা বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। তাহলে এখানে একটু আমি কনসেপশনটা ক্লিয়ার করি যে কি বলতে চাইছে এখানে। সেটা হচ্ছে এই যে দূরত্ব, এটা তো ডেফিনেটলি স্কেলার রাশি, তাই দ্রুতিও কিন্তু হচ্ছে স্কেলার রাশি, কিন্তু বেগ যেহেতু সরণ বাই সময়, এটি হচ্ছে কিন্তু একটি ভেক্টর রাশি। তাহলে তোমাদের এটা মাথায় রাখতে হবে। আর এখানে আমার বক্তব্য হচ্ছে এটা যে এইটা ইন জেনারেল আমরা লিখেছি। সাপোজ আমাকে গড় দ্রুতি বের করতে হবে কিংবা গড় বেগ বের করতে হবে, তাহলে একটা বস্তু কণা সাপোজ এরকম t1 t2 t3 এই সময়গুলোতে x1 x2 x3 এরকম দূরত্ব অতিক্রান্ত করেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এইটাকে আমাদের কি করতে হবে, টোটালটা বের করে নিতে হবে, আর নিচে টোটাল সময় দিয়ে ভাগ করে দিতে হবে। পদ্ধতি কিংবা প্রসেসটা সেমই থাকছে, শুধুমাত্র চেঞ্জেসটা হচ্ছে আমাদের যে অ্যাটিটিউডটা থাকছে, কি কি তথ্য পেয়েছি সেখানে যা চেঞ্জেসটা হবে, সেটা থেকে আমরা এখানে কিন্তু বের করে দিতে পারবো। একইভাবে আমাদের যখন ধরো গড় বেগটাও বের করবো, তখনও কিন্তু আমরা তাই কাজটাই করবো। তো এটা মাথায় রাখবে, টেক্সট বইতে কিংবা আগের ভিডিওগুলোতে পুরো বিস্তারিত আলোচনা হয়েছে, যাদের কোনো সমস্যা আছে তারা সেখানে ফলো করতে পারো। আমরা এবার একটু আলোচনা করবো যে যেটা মূল গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার দৃষ্টিকোণে, কারণ এই চ্যাপ্টার থেকে নিটে যত বেশি প্রশ্ন না এসছে, জেইতে বেশি প্রশ্ন এসছে। তো আমরা আর অ্যানুয়াল এক্সামিনেশনে তো নির্দিষ্ট নিয়ম রয়েছে, কটা এমসিকিউ কটা ডিএসএ আসবে, তোমরা সেই হিসাবে প্রস্তুতি নেবে। তাহলে আমাদের তাৎক্ষণিক দ্রুতি কিংবা তাৎক্ষণিক বেগ সম্বন্ধে বলি, তো সেখানে একটু ক্যালকুলাসের প্রয়োজন রয়েছে জানার জন্য।
আমাদের তাৎক্ষণিক দ্রুতি বলো কিংবা তাৎক্ষণিক বেগ যাই বলো না কেন, সেই ক্ষেত্রে যেটা ব্যাপারটা হচ্ছে কি না, লিমিট ডেল টি টেন্ডস টু জিরো, মানে কি একটা কণা কিংবা একটা বস্তু সে তার পুরো গতিপথের মধ্যে আমার হয়তো প্রয়োজন হলো এই মুহূর্তটা, এই মুহূর্তে তার গতিবেগ কিংবা দ্রুতি কত। তাহলে এই মুহূর্তে জানার জন্য আমাকে তাৎক্ষণিক দ্রুতি কিংবা যদি সরলরেখী পথ এরকম হয়ে থাকে তখন তাৎক্ষণিক বেগ, আমি এখানে দ্রুতির কথাটা বলছি, সরলরেখী বরাবর হলে তাৎক্ষণিক বেগ হবে কারণ ভেক্টর রাশি, তখন আমাদের তাৎক্ষণিক দ্রুতি কিংবা তাৎক্ষণিক বেগ নিয়ে আলোচনা করতে হবে। তার মানে কি সেইখানে টাইমের গ্যাপটা কিংবা সময়ের ব্যবধানটা খুবই ক্ষুদ্র, তার মানে এই ডেল টি টেন্ডস টু জিরো তখন আমরা ধরতে পারি। তাহলে ক্যালকুলেশন আমরা কিভাবে লিখবো না, ds বাই dt। অ্যাকচুয়ালি ds বাই dt এইভাবে লেখাটা ভুল, কেন ভুল সেটা এবারে বলি। আমরা সেই ক্ষুদ্র সরণটা ডেল্টা s আর ক্ষুদ্র সময়ের অবকাশটা ডেল্টা t, তাহলে লিখবো কত ডেল্টা s বাই ডেল্টা t, সেইটাকে লিখবো ds বাই dt। তার মানে কি লিমিট ডেল t টেন্ডস টু 0 ডেল s বাই ডেল t, এটাকে আমরা লিমিট করলে তোমরা ক্যালকুলেশনে দেখবে 11 এই রয়েছে, সেখান থেকে পাওয়া যাবে ds বাই dt। এবারে যদি কেউ x ধরে থাকে তার ক্যালকুলেশনে, তখন সে তার দ্রুতি কিংবা বেগ যাই বলো তখন সে লিখবে dx বাই dt। এইটা হচ্ছে মূল কনসেপ্ট। নেক্সট যেটা আমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে এই ত্বরণ সম্বন্ধে জানা। এখানে একটা কথা বলে রাখি, তাহলে দ্রুতি স্কেলার রাশি, তার ঋণাত্মক হওয়ার কোনো প্রশ্নই উঠছে না, কিন্তু বেগ যেহেতু ভেক্টর রাশি সেই ধনাত্মক এবং ঋণাত্মক দুটি হতে পারে। এবারে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ত্বরণ এবং মন্দন নিয়ে। তো ত্বরণ তোমরা জানো বেগের পরিবর্তনের হার সময় সাপেক্ষে। তাহলে সাপোজ কারো বেগ প্রথমে u ছিল, পরে হয়েছে v, তাহলে বেগের পরিবর্তন কত v মাইনাস u, সময় কত t। তাহলে এটাই হচ্ছে ত্বরণের মূল ডেফিনিশন, যেটা তোমরা ক্লাস 9 এও পড়েছো। আমি শুধু একটু অ্যাড করছি কি, একে যখন আমি ত্বরণটা বের করছি, আমি যখন এটাকে ক্যালকুলেশনের সাহায্যে যখন তাৎক্ষণিক ত্বরণটা বের করব, কোন একটা মুহূর্তে ত্বরণ কত সেই কণা বের করব। এবার যদি সুষম ত্বরণ হয় কিংবা বুঝতেই পারছো যদি সমত্বরণের কোনো বস্তু হয় তাহলে তো ত্বরণ পরিবর্তন হয়নি, তাহলে যেটা ছিল ওটাই আছে। কিন্তু সব সময় তো এরকম হবে না, অসম ত্বরণযুক্ত গতি তো রয়েছে। তাহলে তখন কি করতে হবে না, আমাদের ক্যালকুলাস লাগিয়ে লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল v বাই ডেল t, এইটাকে আমরা লিখতে পারি এইভাবে dv বাই dt। এই যে dv বাই dt আমরা লিখলাম, এটাকে এভাবে প্রকাশ করা যায় কিভাবে, d2s বাই dt স্কয়ার, মানে সরণের সাপেক্ষে যে সময়কাল যে অবকলন হয়েছে সেটা দুবার, যেরকম তোমরা 9 এ একটা প্রশ্ন করতে না ত্বরণের সময়ের কথা দুবার উল্লেখ করা হয় কেন, সেইভাবে। এইটা কিভাবে এলো না, ddt আর v এর জায়গায় আমরা যেটা পেয়েছিলাম একটু আগে ds বাই dt বসাও, তাহলেই দেখো এটা পাওয়া যাচ্ছে। তো জাস্ট এটা আমি আইডিয়ার জন্য বললাম, এগুলো মনে রাখতে হবে। এইখানে একটা সংযোজন করি যেটা স্পেশালি আমাদের এন্ট্রান্স আর এইচএস অঙ্কতে খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় ত্বরণ বের করার সময় এই ফর্মুলা, যেখানে সরণ সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে কিংবা বেগ সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, মানে যেগুলো ভ্যারিয়েবল, সেই ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে অঙ্ক করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না, আমরা দেখো আমরা জানি a ইকুয়ালস টু কত না d2s বাই dt স্কয়ার। এইখানে আমরা প্রবলেমটা দেখো, আমরা তো এইভাবে লিখছি, এই ক্ষেত্রে আমরা এইটা কত না এটা আমরা জানি v। এই ত্বরণকে আমাদের এভাবেও লিখতে হতে পারে যে ত্বরণ ইকুয়ালস টু v dv বাই ds। এই ব্যাপারটা নিয়ে আমি একটু বলি, এই যে v dv বাই ds কনসেপশনটা আসছে, এটার কনসেপশনের উৎসটা আসছে এখান থেকে। কেন এই ফর্মুলাটা সবাই অঙ্ক করার সময় লাগাচ্ছে আর কোথায় দিয়ে পাচ্ছে না, আমরা জানি v ইকুয়ালস টু কি হয় না s বাই t হয়, তাহলে a ইকুয়ালস টু dv বাই dt হয়। dv বাই dt কে আমি যদি এইভাবে সাজিয়ে ফেলি তাহলে দেখো এটা হচ্ছে v, তাহলে আমরা লিখতে পারি v ইনটু dv বাই ds। তাহলে ত্বরণকে এইভাবেও প্রকাশ করা যায় কলনবিদ্যার সাহায্যে কিংবা ক্যালকুলাসের সাহায্যে, এটাও মাথায় রাখতে হবে, অঙ্ক প্রশ্ন আমাদের খুবই কাজে লাগবে। এবার আমরা পরের আলোচনার দিকে চলে যাই। আমরা কয়েকটা ফর্মুলাগুলো যেগুলো 9 থেকে আমরা পড়ে এসেছি সেই ফর্মুলা সম্বন্ধে আমি একটু বলবো, তোমাদের সবগুলোই আশা করি মনে আছে, একটু শুধু মনে করানো। আমরা এই সূত্রগুলো
আগেও পড়েছি ক্লাস 9-এ, ক্লাস 11-এ এই চ্যাপ্টারেও পড়েছি। শুধু নতুন যেটা সংযোজন হয়েছিল যে যদি t-তম সেকেন্ডে আমাদেরকে অতিক্রান্ত দূরত্ব বের করতে হয় তাহলে এইটা হবে। তাহলে মোট 4টে ফর্মুলা যেটা তোমাদের বইতেও রয়েছে, তো এই 4টে ফর্মুলা আমরা কিন্তু পড়েছি আগে। আমি শুধু এখানে বলতে যেতে চাইছি তোমাদের এটা মাথায় রাখতে হবে, সময় রয়েছে, ত্বরণ আছে, কিংবা প্রাথমিক বেগ রয়েছে, কিংবা স্থির অবস্থায় থাকলে তোমরা ইউ কে শূন্য বসিয়ে দেবে যে কোনো সমীকরণে যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু হয়। তাহলে এই ক্ষেত্রে সময় সহ রয়েছে, এবারে বেগ সরণের মধ্যে সম্পর্ক, কিন্তু এখানে সময় নেই, এটা একটা। থার্ড যে সমীকরণটা রয়েছে সেটা হচ্ছে সরণ আমাদেরকে বের করতে বলেছে। সাপোজ সেখানে আমাদেরকে ত্বরণ দেওয়া রয়েছে এবং সময়ও দেওয়া রয়েছে, তখন এই সমীকরণটা আমরা ব্যবহার করি। আর লাস্টে যে রয়েছে হয়তো কেউ বললো যে 9 সেকেন্ডে কি 8 সেকেন্ডে সরণ কত, তখন আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করে থাকি। তার মানে এই 4টে ফর্মুলা বিভিন্ন রূপে আসবে। যেরকম ধরো আমরা যেটা একটু আগে আমি বলছিলাম ত্বরণের কথা বলছিলাম, তখন মন্দনটা বললাম না। তাহলে মন্দন কি? ঋণাত্মক ত্বরণ। তাহলে বেগের পরিবর্তনের হার, কিন্তু যেটা ত্বরণের ক্ষেত্রে এইটা হতো সেইটা মন্দনের ক্ষেত্রে কিন্তু এইটা তো চেঞ্জ হচ্ছে, কেন ধীরে 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 চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি বেশি থেকে কমের দিকে দিকে চলে যাচ্ছে। তার মানে সেই ক্ষেত্রে কিন্তু দাঁড়াচ্ছে এইটা, আর এটা মানেই বুঝতে পারছো মাইনাস, একটা মাইনাস কমন নিতে হচ্ছে। এই জন্য আমরা বলি মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তাহলে এই ফর্মুলাগুলোতে যদি মন্দন নিয়ে কোনো অঙ্ক থাকে তোমরা এই প্লাস সাইন গুলোকে মাইনাস সাইন দিয়ে রিপ্লেস করে দেবে, আর স্থির অবস্থায় যদি হয় তখন ইউ গুলোকে শূন্য করে দেবে। আর অসম ত্বরণ মানে বুঝতেই পারছো নির্দিষ্ট সময়ের অন্তরালে যে বেগের পরিবর্তনটা হচ্ছে কিংবা যে বৃদ্ধিটা হচ্ছে সেটা ইকুয়াল হবে না। আর অসম মন্দনের ক্ষেত্রেও তাই একই রেটে হয়তো হ্রাস পাচ্ছে না। তাহলে এই অসম এবং সুষম কথার মধ্যে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। সুষম হলে একই রেটে থাকবে, মানে ইউনিফর্ম যাকে ইংলিশে বলা হয়, আর অসম মানে হচ্ছে নন ইউনিফর্ম, যেটা একই রেটে হ্রাস কিংবা বৃদ্ধি হচ্ছে না। তোমার টেক্সট বইতে পড়ানো হয়েছে, আগের ভিডিওগুলোতেও রয়েছে, তোমরা এগুলো লক্ষ্য করবে। এইখানে এই যে 4টে ফর্মুলা গুলো ভালো করে জানা থাকলে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো করতে পারবো। আমাদের এন্ট্রান্সে গ্রাফিক্যাল অঙ্কগুলো অনেক থাকে, তো গ্রাফগুলো মনে রাখার থেকে কেন কোন গ্রাফটা হয়েছে সেইটা যদি বুঝে নাও তাহলে কিন্তু নিজের থেকে ড্র করেও নিউমেরিক্যালস গুলো অ্যাটেম্প করতে পারবে। আমি সেটা নিয়ে একটু ডিসকাশন করি, ফর্মুলাগুলো করে রাখলাম যাতে করে আমরা ডিসকাস করতে পারবো। আমি একটা একটা করে বলছি। সবচেয়ে প্রথম বলেছে দূরত্ব সময় কিংবা সরণ সময় লেখচিত্র অঙ্কন করো। সবচেয়ে ফার্স্ট কেস জিজ্ঞেস করছে একটি স্থির বস্তুর ক্ষেত্রে। দেখো স্থির বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র অঙ্কন করতে বলেছে। এস ধরুক, এক্স ধরুক, যে যা পাচ্ছে ধরুক, কোনো অসুবিধা নেই। তাহলে বস্তু স্থির, তাহলে সময়ের পরিবর্তন হলেও তার সরণ পরিবর্তন হবে না। যদি আমি একটা বই একটা জায়গাতে রাখি, যদি সেখান থেকে ডিসপ্লেসমেন্ট না করাই, তো যেরকম ছিল ওরকমই থাকবে। তাহলে আমি একটা স্ট্রেট লাইন ড্র করতে পারি। কি করে? দেখো কোনো মনে রাখার দরকার নেই, সময় পরিবর্তন হচ্ছে কিন্তু সরণ দেখো একই থাকছে, তাহলে সেই জায়গাতেই থাকছে। ঠিক আছে, তাহলে এটা গেল স্থির বস্তুর ক্ষেত্রে। নেক্সট বলেছে সমবেগে গতিশীল বস্তুগুলোর ক্ষেত্রে এক্সটি লেখচিত্র। তাহলে এই ক্ষেত্রে কেমন হবে না, এইদিকে এস এইদিকে টি, গ্রাফটা কিন্তু এইভাবে হবে। তোমাদের মনে হতে পারে কি করে না, দেখো আমরা একটু আগে v = s/t মানে গতিবেগ = সরণ বাই সময় পড়েছি। তাহলে এই ক্ষেত্রে দেখো সরণ আর t এর মধ্যে সম্পর্ক কেমন দাঁড়াচ্ছে? সমানুপাতিক। কখন সমানুপাতিক? না যখন v হবে ধ্রুবক। তার মানে ইউনিফর্ম ভেলোসিটির জন্য কিংবা সুষম বেগের জন্য, মানে যেটা আমরা বলতে চাইছি সমবেগের জন্য। তার মানে যদি আমরা সমবেগ ধরি, মানে বেগকে যদি ইউনিফর্ম ধরি, তাহলে একটা কনস্ট্যান্ট যদি ধরি, তাহলে ইউনিফর্ম কিংবা কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য যদি বলা হয় তখন কিন্তু s সমানুপাতিক t হচ্ছে। তাহলে t এর বাড়ার সাথে সাথে s ও বাড়বে একই রেটে, যেরকম ওহমের সূত্র তোমরা দেখেছো। ওই জন্য দেখো সরলরেখা এবং সমানুপাতিক হারে। নেক্সট বলেছে সমতরণে গতিশীল কোন কণার ক্ষেত্রে। এবার সমতরণে গতিশীল যেহেতু বলেছে, তাহলে আমরা যদি ধরে নিই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে এই সমীকরণটা কেমন দাঁড়াবে? u তো শূন্য হয়ে গেল, তাহলে s এর সঙ্গে দেখো t² সমানুপাতিক। এটা নিশ্চিত বুঝতে পারছো একটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে এইদিকে s এবং এইদিকে t যদি ধরি, তাহলে একটা অধিবৃত্তের গ্রাফটা এঁকে দিলেই হবে।
কেন এরকম হলো? না, এটা সমতলনে আছে, এইখানে সমবেগে থাকলে তখন কিন্তু এটা হতো। যেহেতু এটা সমতলনে রয়েছে ওই জন্য গ্রাফটা এরকম হয়েছে। পরে আলোচনা করবো যেটা আমরা এখন, সেটা হচ্ছে বেগ সময় লেখচিত্র নিয়ে বলেছে। এইবারে কেউ হয়তো কোন একটা বস্তু সে সময় সাপেক্ষে তার বেগ কিন্তু পরিবর্তন হচ্ছে না, সে সমবেগেই গতিশীল, তাহলে স্বাভাবিকভাবে সময় সাপেক্ষে বেগ পরিবর্তন হচ্ছে না, তার মানে গ্রাফটা কেমন থাকবে? স্ট্রেট লাইন থাকবে, সময় বাড়ছে কিন্তু দেখো বেগ ইউনিফর্ম থাকছে। পরেরটা জিজ্ঞেস করেছে যে সমতলনে গতিশীল কোন কণার ক্ষেত্রে, তাহলে সমতলনে যদি গতিশীল হয় তাহলে বুঝতেই পারছো আমরা এখনই ফর্মুলা যেটা দেখেছিলাম যে s ইকুয়ালস টু vt, আবার a ইকুয়ালস টু কত না v বাই t। যদি সমতলনে হয়, ফিক্সড a হয়, তাহলে v কত হবে না v সমানুপাতিক t হবে, তাহলে v এর সঙ্গে t এর একটা সরল সম্পর্ক, তার মানে গ্রাফটা হবে এরকম। তাহলে বুঝতেই পারছো গ্রাফগুলো মনে না রেখে নিজেরা ডিরাইভ করতে পারবো সমীকরণ দিয়ে কিংবা নিজের লজিক লাগিয়ে, তাই এটা মাথায় রাখবে তোমরা। এরপর যেটা আমরা আলোচনা করব ত্বরণ সময় লেখচিত্র নিয়ে। ত্বরণ সময় লেখচিত্রে সবচেয়ে প্রথম বলেছে যে যদি কোনো বস্তুকণা ত্বরণ সময় লেখচিত্র সময়কে সমান্তরাল হয়। আচ্ছা, আমরা এরকম একটা গ্রাফ পেলাম, এরকম একটা গ্রাফ ধরো কোনো বস্তুকণার ক্ষেত্রে পেয়েছি, বা জিজ্ঞেস করেছে এর থেকে তোমার গতির প্রকৃতি কি বুঝলে? না সময়ের সাপেক্ষে ত্বরণ পরিবর্তন হয়নি, তার মানে বস্তুকণাটি সমতলনে গতিশীল। তোমাদের আগের গুলোতে আমার একটা কথা বলা হলো না, সেটা বলে দিলে ভালো হতো। এই যেগুলো তোমরা দেখলে না, এই যে সরল সময় এগুলো, তো তোমাদের দেখবে এইচএস মানে 11 অ্যানুয়াল এক্সামিনেশন এদিন এন্ট্রান্স ও মাঝে মাঝে সেখানে দেখবে কিছু প্রশ্ন থাকে কি রকম না, এই লেখচিত্রে বদ্ধ ক্ষেত্রফল দিয়ে, মানে যে ক্ষেত্রফলটা তুমি দেখতে পাচ্ছ আবদ্ধ হচ্ছে, কিংবা এই ক্ষেত্রেও তাই, তার থেকে কি পেলে, কিংবা এই লেখচিত্রের নদী কি প্রকাশ করে। তাহলে একদম সহজ, তোমরা লক্ষ্য করবে y অক্ষ x অক্ষ বরাবর কি কি আছে। যখন ক্ষেত্রফলের কথা বলবে y বরাবর যে ভৌত রাশি আছে আর x বরাবর যে ভৌত রাশি আছে দুটোকে গুণ করবে। যেরকম এই ক্ষেত্রে দেখো s কি, তাহলে সরণ ইনটু সময়, সরণ ইনটু সময় সমান কি হয় না v ইকুয়ালস টু s বাই t। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা না এই যে s ইনটু t দুটো মান নিয়ে যে ভৌত রাশি প্রকাশ করে। এবার তোমরা বলতে পারো যে স্যার এই যে s ইনটু t তো কোনো ভৌত রাশি প্রকাশ করে না, না আমরা নতি বের করব। মানে কি, যদি আমি এখানে নতি বের করি তাহলে এখানে বুঝতেই পারছো একটা ডেল্টা s একটা ডেল্টা t পাবো, তাহলে ডেল্টা s বাই ডেল্টা t করলে কি পাবো v পেয়ে যাব। তার মানে এই লেখচিত্রের নতি থেকে আমরা কিন্তু গতিবেগ নির্ধারণ করতে পারি। এবার তোমরা বলেছো তাহলে এগুলো সরলরৈখিক আছে বলে হয়তো পাচ্ছেন, বক্ররেখার ক্ষেত্রে কি হবে? আমি থিওরিতে তোমাদের পড়িয়েছি। তো বক্ররেখার ক্ষেত্রে কি হয়, যে দুটো বিন্দুর মধ্যে বের করতে চাইছি, ধরো এখানে t1 সমান এখানে t2 সমান বের করলাম, তাহলে এদের মধ্যে আমরা যা টেনে থাকি, কিন্তু আমরা যে বিন্দুতে স্টার্টিং সেইখানে যদি একটা স্পর্শক টেনে নিই, ঠিক আছে, সেই স্পর্শকটা টেনে নিয়ে যদি স্পর্শকের আমরা নতি বের করে নিই, এর নতি যত হবে স্পর্শকে জ্যার নতিও ততই হয়। ওই জন্য আমরা জ্যার নতি বের করার কোনো প্রয়োজন থাকে না, স্পর্শকের নতি বের করে নিই। এবারে কিভাবে বের করি না আমরা ক্যালকুলাসের সাহায্যে নেব। কি রকম, এইটা যদি ডেল্টা s হয় এইটা যদি ডেল্টা t হয়, দুটোকে ভাগ করে দেব তাহলেই পেয়ে যাব। যদি এটা যেটা মুছে দিলাম একটু আগে, যদি ধরো vt লেখচিত্র হয় যেটা আমরা একটু আগে দেখছিলাম, সাপোজ আমরা যে লেখচিত্র একটু আগে এরকম একটা লেখচিত্র দেখেছিলাম, যদি vt এর লেখচিত্র হয় তাহলেও কোনো অসুবিধা নেই, আমরা এখান থেকে ডেল v আর এখান থেকে ডেল t পাবো। তো ডেল v বাই ডেল t করব, সেখান থেকে কিন্তু আমরা আবার ত্বরণ পেয়ে যাব। তার মানে লেখচিত্রের নতি দিয়ে আমরা ভৌত রাশি পাই, আর আবদ্ধ ক্ষেত্রফল দিয়েও কিন্তু আমরা রাশি বের করতে পারি। যেরকম আমরা এই ক্ষেত্রে লক্ষ্য করেছিলাম, এই ক্ষেত্রেও আমরা দেখেছি যে এই যে s vt, এখান থেকেও কিন্তু আমরা v এর মান t, যেটা এইখানে দেখো তুমি ধরো v এর মান পেয়েছো এই মানটা, আর এখানে t এর মান পেয়েছো, তাহলে বদ্ধ ক্ষেত্রফল কি দিচ্ছে v ইনটু t, তাহলে v ইনটু t মানে কিন্তু s। তাহলে দেখবে প্রশ্ন রয়েছে, এইচএস রয়েছে, এন্ট্রান্স রয়েছে যে একটা গতিবেগ সময় লেখচিত্র রয়েছে, সেখানকার যে বদ্ধ ক্ষেত্রফল সেই আবদ্ধ ক্ষেত্রফল থেকে আমরা কোন ভৌত রাশিকে নির্ধারণ করতে পারি। এই ক্ষেত্রে কিন্তু সরণ, যদি এটা দ্রুতি সময় হতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব। তাহলে এগুলো মাথায় রাখবে, টেক্সট পোরশনটা ভালো করে পড়বে। কিন্তু আমরা
এবারে যেটা আলোচনা করছি না যে ত্বরণের সঙ্গে সময়ের যে ব্যাপারটা, এখানে দেখো ইউনিফর্ম অ্যাসেলারেশন কিংবা একটা ফিক্সড ত্বরণ রয়েছে। দ্বিতীয় যে কনসেপ্টটা যেটা বলছে সেটা বলছে কোন বস্তু কণার ত্বরণ সময় লেখচিত্র যদি ধনাত্মক নতিযুক্ত হয় তাহলে কি বুঝবো না, সাপোজ এই দিকে এ টি কোন গ্রাফ হয়তো আমরা এরকম পেয়েছি, তাহলে এখানে বলছে কি করে ধনাত্মক নতি, আমাদের বুঝতে হবে যে সময় বাড়ার সাথে সাথে ত্বরণ কিন্তু বেড়েছে, আবার একই রেটে বেড়েছে, তার মানে একটা নির্দিষ্ট ইউনিফর্ম রেটে বেড়েছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে পজিটিভ নতি, যেটাকে আমরা বলি স্লোপ। ধরো কোন ডায়াগ্রামে কোন লেখচিত্র কোন বস্তু কণা এরকম পাওয়া গেছে, তো তোমাদের জিজ্ঞেস করছে যে কি রকম ব্যাপার, না এখানে দেখো সময় বাড়ছে কিন্তু ত্বরণ কমে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে নতি কিন্তু হচ্ছে ঋণাত্মক নতি হচ্ছে। এই জন্য এই গ্রাফের মধ্যে অনেক ফারাক রয়েছে, দুটোই স্ট্রেট লাইন কিন্তু এটা পজিটিভ স্লোপ, এটা কিন্তু নেগেটিভ স্লোপ। তাহলে এগুলো মাথায় রাখতে হবে তোমাদের। এইখানে আবার টি ভ্যালুটা একটা a 0 হয়ে গেছে, মানে বস্তু স্থির হয়ে গেছে। আমরা এবারে যেটা জানবো সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল রয়েছে যেটা আমাদের খুব কাজে লাগে, সেটা হচ্ছে কি নতি দেওয়া থাকবে, সেই নতি থেকে আমাদেরকে মানে নতিটা বের করতে হবে। দেখবে যেটা নতি সেটা অনেকেই লেখে tan থিটা, কার ক্ষেত্রে না কোন xt কিংবা st, মানে সরণ সময় কিংবা দূরত্ব সময় লেখচিত্রের নতি থেকে tan থিটা পাওয়া, সেটার সম্বন্ধে একটু বলি। সাপোজ কারো ক্ষেত্রে এরকম একটা পাওয়া গেছে, মানে সময় সাপেক্ষে সরণটা হচ্ছে সমানুপাতিক, তো এই ক্ষেত্রে তোমরা নতি বের করলে তাহলে এটা হচ্ছে ডেল্টা s, এটা হচ্ছে ডেল্টা t। দেখো এখানে নিয়ম মাফিক আমরা ডেল্টা s বাই ডেল্টা t করলে v পাই, কারণ মনে আছে তোমাদের একটু আগে বলছিলাম লিমিট del t টেন্ডস টু 0 del s বাই del t। তাহলে এখান থেকে কি পাবো আমরা না ds বাই dt পাবো। তো ds বাই dt পাওয়া মানে কি গতিবেগ পাওয়া। তো ds বাই dt হলে এখানে দেখাবো এইটা তো একটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, তার মানে লম্ব বাই ভূমি del s বাই del t, লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি যদি হয় তাহলে এইটাকে আমরা বলতে পারি tan থিটা। তার মানে যে ক্ষেত্রে তোমাদের কোনো গ্রাফিক্যাল অঙ্ক দিয়েছে সেখানে কোনো তথ্য দেওয়া নেই, শুধুমাত্র অ্যাঙ্গেলটা দেওয়া আছে, সে কত অ্যাঙ্গেল করেছে, সাপোজ এটা হয়তো করেছে 45 ডিগ্রি, আর কোনো তথ্য দেওয়া নেই, শুধু জিজ্ঞেস করলো যে বস্তুটির বেগ কত হবে, সেই ক্ষেত্রে তোমরা কাজ করবে ডাইরেক্টলি যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেইখানে tan ওই অ্যাঙ্গেলটা বসিয়ে দেবে, সেটা বললেই তোমাদের যে এককে বের করতে বলেছে সেটা কিন্তু উত্তর সেখানে বেরিয়ে যাবে অত একক। তাহলে এটা খুব ভালো ট্রিক্স একটা, আর সরাসরি অঙ্ক করার ক্ষেত্রেও। ইভেন এটাও বলে রাখি হয়তো এরকমও হতে পারে, সাপোজ তোমরা একটা এরকম পেয়েছো, এটা একটা বস্তুর জন্য, এটা একটা বস্তুর জন্য, ঠিক আছে। ধরো এটা a বস্তুর জন্য, এটা b বস্তুর জন্য, এর অ্যাঙ্গেলটা সাপোজ থিটা 1, আর হয়তো আমি নামটা চেঞ্জই করে দিলাম, এটা থিটা 1, নাম যাই থাকতে পারে কোনো অসুবিধা নেই। তাহলে সাপোজ এরকম কেস রয়েছে তোমাদের হয়তো, এবারে এই ক্ষেত্রে যেরকম আমরা করি এদিকে s এদিকে t রয়েছে, এইবারে তোমাদের এরকম দিয়েছে মানে একটাতে তোমরা তো সরাসরি বসিয়ে দিচ্ছিলে, যখন একের বেশি দুটো রয়েছে এরকম তখন কি করে বের করবে, মানে একদম সহজ বলি না। দেখো আমরা এখান থেকে যখন v বের করব তাহলে যদি v1 v2 বলি কিন্তু তাহলে এরকম দাঁড়িয়ে যাবে tan থিটা 1 বাই tan থিটা, তাহলে একই কনসেপ্ট, সে v tan থিটা, যেটা আমি বলছিলাম এখন যে v tan থিটা, সে v tan থিটা তে শুধুমাত্র দুটো বলেছে বলে দুটো অনুপাত নিয়ে নিচ্ছি, হয়তো তার মধ্যে v1 দেওয়া থাকবে, থিটা 1 থিটা 2 তোমার ছবি দিয়ে আঁকা থাকবে মানে ডায়াগ্রামে, আর ভিডিওটা বের করতে হচ্ছে, কিংবা ভিডিও দেওয়া আছে v1 বের করতে হচ্ছে, তোমরা সরাসরি করতে পারবে। এই ক্ষেত্রে কিছু অঙ্ক স্পেশালি এন্ট্রান্সে আর আমাদের এইচএসে সেখানে অ্যাসিলারেশন বের করতে বলেছে, মানে ত্বরণ, তখন মাথায় রাখতে হবে কি এই যে দুটো মান রয়েছে সেটা তোমরা নিয়ে আমরা জানি বেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে, তার মানে a নিয়মাফিক কি হবে v2 v1 বাই t2 t1, তাহলে আমরা এরকম বলতে পারি tan থিটা 2 tan থিটা 1 t2 t1। এবার তোমরা দেখবে এইচএসও রয়েছে জেইতেও রয়েছে, দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, সাপোজ 60 ডিগ্রি 45 ডিগ্রি, আর সময় গ্যাপিং দিয়েছে 1 সেকেন্ড, তাহলে কত হবে tan 60, তাহলে tan 60 ডিগ্রি, আর এইদিকে tan 45 ডিগ্রি, আর এখানে 1, তাহলে √3 - 1/1
ক্যালকুলেশন করবো, যেটা বেরোবে সেটা উত্তর। তার মানে এই যে নতি ভি ইকুয়ালস টু tan থিটা, এটা অনেকগুলো অঙ্কতে আমাদের কিন্তু প্রচন্ড হেল্প করে এই ক্যালকুলেশন গুলোকে ঠিক করার জন্য, মানে যেখান থেকে আমরা ত্বরণ কিংবা বেগ বের করতে পারি। আমরা নেক্সট ভিডিওতে যে অঙ্কগুলো যখন করব, এই অ্যাপ্লিকেশন গুলো করব, তখন আমি তোমাদের এগুলো আরো ভালো করে বোঝাবো। এইবারে আমরা কয়েকটা শর্ট টিপস নিয়ে আলোচনা করব, যাকে আমরা কৌশল বলতে পারি, যেটা আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে একদম স্পেশালি আমি এটা বলবো এন্ট্রান্সের জন্য, যেখানে আমরা সরাসরি উত্তরটা বের করতে পারবো। আমি কয়েকটা লিস্ট আউট করেছি, তো আমি সেগুলো তোমাদের একটা একটা করে এক্সপ্লেইন করছি। প্রথম, একমাত্রিক গতি মানে আমি আগেই বলেছি, একটা সরলরেখা বরাবর যদি গতি হয় সীমাবদ্ধ, সেটাকে আমরা একমাত্রিক গতি বলি। পয়েন্ট নাম্বার 2, বস্তু যদি সমবেগে চলে, কোন বস্তু যদি সমবেগে চলে, তখন তার গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ দুটো কিন্তু সমান হয়। আবার বলি, বস্তু যখন সমবেগে চলে তখন তার গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ দুটোর কোনো পরিবর্তন হয় না, যেহেতু সমবেগে চলছে। পয়েন্ট নাম্বার 3, ত্বরণ এবং গড় ত্বরণ বের করার যে পদ্ধতি, সেটা কিন্তু একই, আলাদা নয়। এইবারে হচ্ছে নেক্সট দুটো ফর্মুলা, নেক্সট কয়েকটা ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট, কোন বস্তু কণা তার যে টোটাল যাত্রা, সাপোজ টি সেকেন্ড, তার মধ্যে অর্ধেকটা, মানে ধরো টোটালটা হচ্ছে টি, তার অর্ধেক মানে t/2, আর বাকি অর্ধেক আবার t/2। তো বলছে প্রথম অর্ধেকটা মানে অর্ধকালটা, সে যত ঘন্টা হোক না কেন, সেইটা v1 গতিবেগে, আর পরের অর্ধেকটা v2 গতিবেগে। তোমাদের এমসিকিউ তে প্রচুর হেল্প হবে, ক্যালকুলেশন করে বের করতে তো অনেক সময় লেগে যাবে, তোমরা এক লাইনেই করতে পারবে। তো কৌশলটা এরকমই যে প্রথম অর্ধেক সময়টা t/2, প্রথম পরেরটা বাকি অর্ধেক সময়। তাহলে প্রথমটায় v1 গতিবেগ নিয়ে গেছে আর দ্বিতীয়টা v2 গতিবেগ নিয়ে গেছে, তখন তার গড় বেগ, যেটা আমার গড় দ্রুতি বলাটা কোনো বেটার হবে, তার গড় দ্রুতি কত হবে? তাহলে গড় দ্রুতিকে আমি বললাম v অ্যাভারেজ। তাহলে একদম যেটা বীজগণিত দিকে আমরা অ্যাভারেজ করি, যেটা v1 v2/2, উত্তর কিন্তু হবে v1 v2/2। পরের যেটা কনসেপ্ট আর পরের যেটা কৌশল হচ্ছে, একটি বস্তু কণা তার সমগ্র যাত্রাপথে প্রথম অর্ধেক পথ, মানে এইটাই আছে ধরো ডায়াগ্রাম, এর মধ্যে টোটাল ডিসটেন্সটা হচ্ছে s। তো আগেরটা কি ছিল? টোটাল সময়ের অর্ধেক অর্ধেক ভাগ। এখন হচ্ছে টোটাল যে সরণ, মানে টোটাল যে দূরত্ব বলা উচিত, তার অর্ধেকটা, কারণ সবসময় যে স্ট্রেট লাইন পাথ থাকবে কোন বস্তুর ক্ষেত্রে, সেটা তো সম্ভব নয় মেজরিটি কেসে। তাহলে আমি এরকম ধরি, টোটাল ডিসটেন্স হচ্ছে x, তাহলে x/2 আর x/2 দুটো পথ থাকছে, x/2 আর x/2। এই দুটোতে বলেছে প্রথম অর্ধেক পথ v1 দ্রুতিতে, মানে এইখান থেকে এই অবধি সে v1 নিয়ে গেছে, পরেরটা v2 নিয়ে গেছে। এই ক্ষেত্রে গড় দ্রুতি কি হবে? তাহলে দুটো সেম কিন্তু নয়। অনেকে কি করে, নাম্বার করার সময় এটাও লিখে দেয়, এটা v1 v2/2, এটা কিন্তু হবে না। কেন হবে না? এই ক্ষেত্রে দেখো অর্ধেক সময় ছিল, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, টোটাল যাত্রাপথের অর্ধেক পথ। এই ক্যালকুলেশনে কিন্তু তোমাদের মাথায় যেটা রাখতে হবে, এই যে v1 v2/2 কিন্তু হবে না। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, তোমাদের কিছু ফর্মুলা তো মনে রাখতেই হবে, কিছু করার নেই। 2v1 v2/v1 v2। এইখানে দেখো এইটা সেই রোধের সমান্তরাল সমবায় করার মধ্যে যেরকম আসতো r1 r2 r1 r2, ওরকমই একটা 2 রয়েছে। কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এইটা হচ্ছে অর্ধেক যাত্রাপথের নিয়ে, আর এটা হচ্ছে অর্ধেক সময় নিয়ে। নেক্সট যে ফর্মুলাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, এই যে যাত্রাপথগুলো রয়েছে, দেখা গেল যে 3 ভাগে ভাগ হয়েছে। কেমন 3 ভাগে? না, এইটা যদি যাত্রাপথ হয়, এর 3টে হয়তো ইকুয়াল পার্ট হয়েছে, সবগুলোই বুঝতে পারছো, 1-এর 3 1-এর 3 1-এর 3 করে। তাহলে প্রথম 1-এর 3 হয়তো v1 দ্রুতি নিয়ে, দ্বিতীয়টা v2 নিয়ে, তৃতীয়টা v3 দ্রুতি নিয়ে গতিশীল হয়েছে। এবারে প্রশ্ন করেছে, কোন বস্তু কণা তার সমগ্র যাত্রাপথের প্রথম 1-এর 3 অংশ, যেটা আমি বললাম v1 দ্রুতিতে, দ্বিতীয় 1-এর 3 অংশ v2 দ্রুতিতে, আর শেষের 1-এর 3 অংশ v3 দ্রুতিতে যাচ্ছে। তাহলে এখানে বুঝতেই পারছো, দ্রুতি মানে এখানে আমি বলতে যেটা চাইছি যে স্পিড, নট ভেলোসিটি। তাহলে এইগুলোকে আমরা কতটা অ্যাভারেজ হবে, না আমরা এর মতোই হবে কিছুটা,
সেটা মাথায় রাখতে হবে অঙ্ক করার সময় সরাসরি কোনো প্রয়োগ করবে। এখানে 3 আসবে, তিনটে গতিবেগ দ্রুতি রয়েছে, তাহলে v1 v2 v3 আর এদের তিনটে কম্বিনেশন মানে v1 v2 প্লাস v2 v3 প্লাস v1 v3 মানগুলো থাকবে, মানগুলো শুধু বসিয়ে দেবে তাহলেই উত্তর পেয়ে যাবে। পরের যে দুটো রয়েছে তার মধ্যে একটা আলোচনা আমার অলরেডি হয়ে গেছে, যে দুটো গতিবেগ বের করতে বলেছে আর আমাদের কাছে ওই স্লোপ গুলো দেওয়া রয়েছে, মানে হচ্ছে কত কোণে সৃষ্টি করেছে। এই θ1 θ2 যেটা একটু আগে বলেছি সেটা তো আর নতুন করে বলছি না, কারণ ওটা আলোচনা হয়ে গেছে। এইটা এই ফর্মুলাটা খুবই কাজে লাগে আমাদের এইচএস আর এন্ট্রান্স দুটোতেই। পরেরটা হচ্ছে যেরকম আমরা এই গড় দ্রুতি এবং গড় বেগ বের করছি, ওরকম আমাদের গড় ত্বরণও বের করতে হয়। এবারে গড় ত্বরণ বের করার সময় যেটা আমাদের মাথায় রাখতে হয় যে সাপোজ t1 সমান সে a1 ত্বরণ নিয়ে গেছে আর t2 সমান a2 ত্বরণ নিয়ে গেছে, তাহলে গড় ত্বরণ কত হবে না a1 t1 a2 t2 বাই মোট যে সময়টা, মানে প্রথমে t1 তারপরে t2 দুটো যোগফল, এটা দিয়ে ভাগ করলেই তোমরা পেয়ে যাবে। ফর্মুলাগুলো যত মনে রাখবে তোমাদের কিন্তু অঙ্ক করার সময় অনেকটাই হেল্পফুল হবে তাড়াতাড়ি করার জন্য। ইভেন 11 এর অ্যানুয়াল এক্সামে যে এমসিকিউ গুলো সেই ক্ষেত্রেও, ইভেন এন্ট্রান্সের ক্ষেত্রেও। নেক্সট যে ফর্মুলা হচ্ছে সেটা আমরা নিজেরাই তৈরি করব। প্রশ্নটা করে দিই যে স্থির অবস্থা থেকে সমতরণে গতিশীল কোনো কণার t সময় অতিক্রান্ত দূরত্ব s যদি হয়, তাহলে সরাসরি হিসাব করে প্রথম দ্বিতীয় তৃতীয় ডট 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 দূরত্বের অনুপাত কত হবে। না এটা দেখো কত শর্টে আমরা করতে পারবো যদি থিওরিটিক্যাল কিংবা অ্যানালিটিক প্রশ্ন হয়। যা সময় বলা থাকবে, যেহেতু ইউনিফর্ম ত্বরণ রয়েছে তার মানে আমরা এই ক্ষেত্রে এর সমানুপাতিক t স্কয়ার থাকছে। এবার t এর মান পর পর কিছু একটা মান দেওয়া থাকবে। ধরো আমি যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড তোমাদের জিজ্ঞেস করি, তাহলে s এর অনুপাতটা কেমন দাঁড়াবে? যদি আরো হয় তাহলে বুঝতে পারছো 1 স্কয়ার is to 2 স্কয়ার is to 3 স্কয়ার, তোমার যত জিজ্ঞেস করুন না তোমার পরপর চলে যাবে। তাহলে কত আসছে উত্তর? 1 is to 4 is to 9। তো দেখবে অপশন ডেফিনেটলি এরকম একটা অপশন থাকবেও। এইবারে নেক্সট একটা প্রশ্ন রয়েছে যে স্থির অবস্থা থেকে সমতরণে গতিশীল কোন কণার n তম সময় অতিক্রান্ত দূরত্ব। তাহলে n তম সময় বলেছে, যেটা আমি তোমাদের শিখিয়েছিলাম মনে করতে হবে একটু আগে, t তম সময়তে। তো এখানে n রয়েছে, তাহলে এটা কত হবে ফর্মুলা? হাফ a 2n - 1। যদি প্রাথমিক গতিবেগ 0 হয় তাহলে Sn এর সঙ্গে ত্বরণ ফিক্স হাফ ফিক্স, তাহলে সমানুপাতিক কত হচ্ছে Sn proportional to 2n - 1। এবারে জিজ্ঞেস করা হলো যে একটা নির্দিষ্ট সময়ের অনুপাতে তোমরা কিভাবে করবে। সেই জন্য কি করতে হবে না n এর যে মান রয়েছে সেগুলো আমরা পরপর বসাবো। মনে রাখতে হবে আমরা টাইমকে t ধরি, বাট হিয়ার দ্য কোশ্চেন ইজ অ্যাকচুয়ালি denoted n as time, তার মানে সময়কে আমরা n হিসেবে ধরেছি। তাহলে এখানে আমরা n এর মান বসাবো, সাপোজ s1 s2 s3 এরকম অনুপাত নেব। তাহলে অনুপাত দিলে কত আসবে না এখানে n এর জায়গায় 1 বসাবো, তাহলে ফার্স্ট হলো 1, তারপরে 2 বসাবো, দেখো 3, তারপরে 3 বসাচ্ছি, তাহলে এখান থেকে 5। লক্ষ্য করে দেখো একটা ডিফারেন্স মেইনটেইন হচ্ছে 1:3:5। তারপরে যখন করব তখন আবার কিন্তু চেঞ্জ হচ্ছে, তখন দেখবে আবার 7 আসছে। তার মানে তখন এরকম একটা রেট থাকছে। এখানে যখন স্কয়ার ছিল এখানে কিন্তু একটা -1 2n - 1। তাহলে এগুলো তোমরা যদি নাও সলভ করো সরাসরি কিন্তু অঙ্ক করার সময় তোমরা ডাইরেক্টলি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো এটা একটু মাথায় রাখতে হবে। নেক্সট যেটা আমাদের প্রশ্ন রয়েছে, যেটা একটা নিউমেরিক্যাল আকারে আমাদের 11 অ্যানুয়াল এক্সামেও এসেছে কয়েকবার, অ্যাপেলিতেও রয়েছে, কিন্তু আমরা এন্ট্রান্সে সরাসরি করতে হবে। সাপোজ একটা বস্তু কণা দুটো পয়েন্ট, একটা পয়েন্ট A একটা পয়েন্ট B, তো সেই বস্তু কণা পয়েন্ট A কে v1 দ্রুতি নিয়ে কেউ v1 বেগ নিয়ে বেরিয়েছে আর পয়েন্ট 2 কে v2 বেগ নিয়ে বেরিয়েছে। এবারে বলছে একটি বস্তুটি সমতরণে গতিশীল, তার মানে দুটি না বেগ এগুলো, তাহলে v1 আর v2। বলছে AB এর মধ্যবিন্দুতে কণাটির বেগ কত হবে। তো এটা সলভ করতে তো হাফ পেজ লাগবে, কিন্তু আমাদের এন্ট্রান্সে তো সলভ করার জন্য কোনো নাম্বার নেই, যত তাড়াতাড়ি এমসিকিউ করতে পারবো। তাহলে অ্যানুয়াল এক্সামিনেশন তাই মাথায় রাখবে এইখানে যদি পয়েন্টের নাম O দিই তাহলে এই বেগটা এই বিন্দুতে হবে v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার বাই 2 রুট ওভার। এটা মনে রাখবে, এটা এমনিও তোমাদের এক্সারসাইজেও রয়েছে টেক্সট বইতে, সেখানে সলভ করতে হয়, এখানে কোনো সলভ করার দরকার নেই। তোমরা সরাসরি মাথায় রাখবে যদি দুটো পয়েন্টকে
v1 v2 গতিবেগ নিয়ে বেরোয়, তার মিড পয়েন্টে বেগটা কিন্তু সবসময়ই হবে √ ফার্স্ট স্কয়ার সেকেন্ড স্কয়ার বাই 2। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা একটা ছোট্ট টিপস নিয়ে বলবো, যেটা আর কিছু অঙ্কতে হেল্প করবে, ওটা বলেই শেষ করবো। সেটা হচ্ছে, সাপোজ ধরো কিছু অঙ্কতে আমরা সলভ করে যতক্ষণে করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যায়, কিন্তু ডাইরেক্টলি যদি করি খুব তাড়াতাড়ি সেটা কিন্তু আমরা করতে পারবো। তো বলি, সেই ক্ষেত্রে প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, কোন গাড়ি যাত্রাপথের n1 অংশ, আমরা আগেরগুলো কি করেছি, অর্ধেক অংশ করেছি। ধরো কোন প্রশ্নে একটা বলেছে 1/3 অংশ আর একটা বলেছে 2/3 অংশ, মিন্স 1/3 and 2/3, দুটো তো সেম নয়। তাহলে আমরা যে আগের ফর্মুলাগুলো করেছি সেই ফর্মুলায় তো প্রবলেম সৃষ্টি হয়ে গেল, তো সেই ফর্মুলা তো প্রয়োগ করতে পারছি না। তো তখন আমরা কি করতে হবে, জেনারেল ফর্মুলা জেনে রাখতে হবে, যেখানে 1/3 2/3 5/3 হোয়াট কামস, যেটাই আসুক না কেন সেটা আমরা যেন করতে পারি। সেটার জন্য আমরা এই ফর্মুলাটা তোমার মনে রাখবে, n1 u2 প্লাস n2 u1, একটু কারেকশন করতে হবে, বাই va equals to u1 u2 বাই n1 u2 প্লাস n2 u1। এবারে n1 n2 টা কত না, u1 u2 মানে আমাদের এটা v1 v2 ছিল, মানে তার প্রথমে হয়তো প্রথম n1 অংশটা হয়তো u1 গতিবেগ নিয়ে গেছে, n2 অংশটা u2 গতিবেগ নিয়ে গেছে। তো তোমাদের এখানে মাথায় রাখতে হবে যে n1 n2 এর মানটা প্রশ্নে থাকবে না। এই প্রশ্নটা পড়ছি, একটি গাড়ি যাত্রাপথের 1/3 অংশ 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে 60 কিলোমিটারটা হচ্ছে u1, 1/3 অংশ, তাহলে n1 এর মান হচ্ছে 1/3। তারপরে বলেছে 2/3 অংশ 30 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে n2 হচ্ছে 2/3, আর u2 এর মান কত, তাহলে না u2 এর মান হচ্ছে 30 কিলোমিটার প্রতি আওয়ার্স রয়েছে, মানে প্রতি ঘন্টা রয়েছে, সেটাকে কি করবে, প্রতি ঘন্টা থেকে তোমরা পার সেকেন্ড করে নেবে আর কিলোমিটার থেকে মিটার করে নেবে, মান বসাবে। এটা কিন্তু খুব দ্রুত কিন্তু অঙ্কটা তোমরা সলভ করতে পারবে। তাহলে ফর্মুলাটা মনে রাখবে, v average equals to u1 u2 by n1 u2 plus n2 u1। নেক্সট ফর্মুলা হচ্ছে, আমাদের ফর্মুলা বলাটা কম, একটা টিপস বলতে পারো যেটা দ্রুত আমরা এমসিকিউ করতে পারবো। সেটা হচ্ছে, আমি প্রশ্নটাকে পড়ি তাহলে তোমরা আইডেন্টিফাই করতে পারবে। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু সমতরণে 100 মিটার পথ অতিক্রম করলো, তাহলে স্টার্টিং এ রেস্টে ছিল, তারপরে সমতরণে 100 মিটার ডিসটেন্স ট্রাভেল করেছে, অর্ধেক সময় বস্তুটি কত পথ অতিক্রম করবে। তাহলে প্রশ্নটা লাস্ট লাইনটাই গুরুত্বপূর্ণ, অর্ধেক সময়ে বস্তুটি কত পথ অতিক্রম করবে। সলভ করে 4 লাইনে অঙ্ক করা যাবে, যেগুলো আমরা টেক্সট বইতে করি। তো ডাইরেক্টলি যদি করতে হয় পরীক্ষাতে এমসিকিউর জন্য, তখন মাথায় রাখবে অর্ধেক সময় মোট যে পথ থাকে তার 1/4, যদি 100 মিটার হয় তাহলে ট্রাভেল করবে অর্ধেক সময় only 25, তার মানে যত থাকবে টোটাল ডিসটেন্স সাপোজ s, তার 1/4। তাহলে এই টিপসটা মনে রাখবে, যদি সুষমতরণ নিয়ে কেউ যাচ্ছে তাহলে অর্ধেক সময় কত ডিসটেন্স যাবে না, টোটাল ডিসটেন্সে 1/4, এটা মনে রাখবে। আরেকটা টিপস হচ্ছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু সমতরণে 200 মিটার পথ গেল, সমতরণে কিন্তু অর্ধেক পথ অতিক্রম করতে কত সময় লাগবে। এর একটা খুব দারুণ টিপস রয়েছে, যতটা পথ সে গেল সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, শুধু মাথায় রাখতে হবে মোট সময়টা কত, ঠিক আছে। আর জিজ্ঞেস করেছে অর্ধেক পথ অতিক্রম করতে কত সময় লাগবে, না মোট টাইম যত হয় তার 70.7% হচ্ছে টাইম রিকোয়ার্ড অর্ধেকটা পথ যাওয়ার জন্য। তার মানে অর্ধেকটা পথ যেতেই কিন্তু বেশি সময় লাগছে, তার মানে এইটা যেতে যদি তার t সময় লেগে থাকে আর টোটাল ডিসটেন্স যদি s হয়ে থাকে, তাহলে তার যে অর্ধেকটা মানে s/2 সেইটা হবে টোটাল টাইমে, যদি আমি t1 সময় যদি বলি নির্ণয় সময়, তাহলে টোটাল টাইম যদি t হয় তার 70.7, তার মানে 70.7% সেটা হবে সময়। তার মানে আমরা বলতে পারি এটাকে পার্সেন্টেজ যেহেতু করছি, তাহলে আমরা 100 দিয়ে ভাগ করে দেবো, তারপর ক্যালকুলেশন করে দেবো। তো এটাকে মনে রাখবে, এটা খুব ভালো টিপস যেটা আমরা এন্ট্রান্সে প্রচুর কাজে লাগবে, যে টোটাল সময় যত থাকবে অর্ধেকটা যেতে তার 70.7% লাগবে। তাহলে এইবারে যেটা আমরা ফর্মুলা নিয়ে আলোচনা যেটা করব সেটা হচ্ছে উল্লম্ব গতির সমীকরণ, মানে যেখানে কোনো বস্তুকে উপরে কিংবা উপর থেকে নিচে ছোড়া হয়েছে
সেই ক্ষেত্রে কি রিলেশনগুলো চেঞ্জ হয়। না তোমরা জানো আমরা এই ফর্মুলাগুলো আগের থেকে জানি, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2s এবং s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার এবং v ইকুয়ালস টু u প্লাস at আমরা ক্লাস 9 এ পড়েছি, আবার ক্লাস 11 এও পড়ছি। এই যে ফর্মুলাগুলো ছিল এখানে যে একটু চেঞ্জেস করলেই আমরা উলম্ব গতির সমীকরণ পাবো। কোন বস্তুটাকে ধরো একটা বল নিয়ে তোমরা হাত দিয়ে উপরের দিকে ছুড়লে, বলটি উপরে একটা নির্দিষ্ট হাইট অবধি গেল, সেখান থেকে নিচের দিকে নামলো, তাহলে এটা তো আমরা করেছি। তাহলে এইখানে শুধুমাত্র মাথায় রাখতে হবে কি যেটা ত্বরণ ছিল তাকে অভিকর্ষের ত্বরণ দিয়ে রিপ্লেস করতে হবে। কেন? অভিকর্ষের অধীনে বস্তু গতিশীল। নেক্সট হচ্ছে যে তার s মানে যে অতিক্রান্ত দূরত্ব ছিল কিংবা সরণ ছিল, যেটাই হোক না কেন আমরা সরণই করেছিলাম, সেই s কে আমরা h দিয়ে রিপ্লেস করব। কেন? the height attained by the body, মানে যে উচ্চতাটা লাভ করছে। তাহলে এই a সেটা g আর s কে আমরা h দিয়ে রিপ্লেস করব। এইবার এখানে অনেকগুলো কেস রয়েছে, যেমন টেক্সট বইতে তোমরা হয়তো একটাই কেস পাচ্ছ, বস্তু উপর দিকে ছড়া হলো, উপর থেকে নিচের দিকে চলে গেল। কিন্তু আমাদের থিওরিতে মানে এন্ট্রান্স লেভেলে স্পেশালি আর কিছু অঙ্ক করতে গেলে আমাদের কিন্তু অনেক রকমের থাকে। তো আমি সে তিনটে পার্টে ভাগ করেছি, সে তিনটে পার্টে ডিসকাস করি। এটা করলেই আমাদের মোটামুটি ফর্মুলা পার্টটা কমপ্লিট হয়ে যাবে। সবচেয়ে প্রথম সাপোজ এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল মানে ভূমি। এইখান থেকে ইউ গতিবেগে একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। তাহলে যখনই একটা উপরের দিকে আমরা তাকে বস্তুটাকে ছুঁড়েছি, স্বাভাবিকভাবে সেইখানে বুঝতে পারছো একটা হাইট সে অ্যাটেন্ড করছে আর একটা প্রাথমিক গতিবেগ নিয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমার ইউ, এইচ আর জি এই তিনটে জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ। কত প্রাথমিক গতিবেগ নিয়ে বস্তুটাকে ছোড়া হয়েছিল, কতটা হাইট অ্যাটেন্ড করেছে এবং সেই স্থানের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কিংবা অভিকর্ষীয় ত্বরণের মান কত। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখবে ইউটা উপরের দিকে রয়েছে, তাই তো? তাহলে অবভিয়াসলি পজিটিভ, অরিজিন থেকে উপরের দিকে। আর এইচ যেটা রয়েছে সেটা বুঝতেই পারছো উপরের দিকে, তাহলে সেটাও পজিটিভ। আর অভিকর্ষীয় ত্বরণ প্রত্যেক বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, তাহলে জি তো সবসময় নিচের দিকে থাকছে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু উপরের দিকে বস্তুর গতিশীল, তাহলে নেগেটিভ। তার মানে আমরা যে ইন জেনারেল তোমরাই করবে, তোমাদের থিওরিতে আমি পড়িয়েছি, আমি শুধু একবার মনে করাচ্ছি, শুধু চেঞ্জ করবে ইউটি এর জায়গায় জি আর ভি এর জায়গায় যেরকম ছিল ইউ তো থাকছে। এই যে ফর্মুলাগুলো ছিল তোমরাই নিজেরাই তৈরি করবে, ফর্মুলাটা বইয়ের সাথে মিলিয়ে নেবে। তাহলে এই ক্ষেত্রে আমি যখন অঙ্কগুলো করব, তাহলে ফর্মুলা কেমন দাঁড়াবে? না ইউ কে প্লাস করব, এইচ কে প্লাস করব, আর ভি তো অলরেডি প্লাস ছিলই, তাহলে শুধু জি টাকে নেগেটিভ করব। তাহলে ফর্মুলাটা কেমন দাঁড়াবে? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2gh, তাই তো? তাহলে এই যে ফর্মুলাটা আমরা এখান থেকে বের করে নিলাম, ইভেন এখানেও পারবো জি টাকে মাইনাস করে নেব, তাই তো? বাকি সব পজিটিভ থাকছে। এইখানে আমাদের দুটো কাজ হয়ে যাবে। কি? সর্বোচ্চ কত উচ্চতা আরোহণ করবে বস্তুটি, না সর্বোচ্চ উচ্চতায় ভি কত? 0। তাহলে ভি যদি 0 হয় তাহলে এইচ কত হবে? ইউ স্কয়ার বাই 2g। তাহলে এখান থেকে একটা ফর্মুলা তৈরি করে দিলাম আমরা। একই ভাবে যখন এখানে প্রয়োগ করব, এখানে কত আসছে? v ইকুয়ালস টু u মাইনাস gt। তাহলে এই যে এখান থেকে ছুঁড়েছে এই অবধি গেছে, কত সময় লেগেছে? স্বাভাবিকভাবে যতটা সময় ধরে সে উপরে উঠেছে মানে আরোহণ কাল, উপরে পৌঁছানোর পর সেখানে সর্বোচ্চ বিন্দুতে গতিবেগ 0, তাই তো? সর্বোচ্চ বিন্দুতে যদি এই অবধি যায় তাহলে এখানে 0, এখান থেকে আবার নামবে। যখন নামবে তাহলে সমান পরিমাণে সময় লাগবে নামতেও। তাহলে আমরা বলতে পারি এইখান থেকে v যদি 0 হয় তাহলে u মাইনাস gt, তাহলে t সমান কত? u বাই g। তাহলে t সমান যেহেতু u বাই g, তাহলে u বাই g সময় লেগেছে উপরে উঠতে, আবার নিচেও নামতে সেই u বাই g সময়টাই লাগবে। তাহলে মোট তাহলে আরোহণ কাল হচ্ছে u বাই g, অবতরণ কাল হচ্ছে u বাই g, মানে টাইম অফ ascent is u বাই g and time of descent is also u বাই g. So the total time of flight মানে টোটাল সেটা হচ্ছে u বাই g plus u বাই g। ওই জন্য দেখবে ফর্মুলাতে 2u বাই g থাকে। তো তোমরা শুধু ফর্মুলা সরাসরি মনে রাখলেও অঙ্ক করতে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা 11 এর ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু প্রুফটাও লাগবে, কেন তাদের প্রমাণ আসতে পারে। তাহলে এটা হচ্ছে হাইট অ্যাটেন্ড, এটা হচ্ছে টোটাল টাইম, আর ওঠার এবং নামার সময় এটা। ইভেন এই ফর্মুলা থেকে আমরা যদি রুট ওভার করে নিই, ভি স্কয়ার ছিল তো, তাহলে এখানে একটা প্লাস মাইনাস আসবে ইউ স্কয়ার মাইনাস 2gh। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে কোনো উচ্চতায় গতিবেগ এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে
এটাও বের করে নিতে পারি। তাহলে এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এই যে ফর্মুলা আমরা জানলাম, সাপোজ কোন বস্তুর ক্ষেত্রে এইখানে সাপোজ ভূমি আছে আর এইখানে একটা নির্দিষ্ট উচ্চতা, ঠিক আছে? এইখানে একটা বস্তুকে ছোড়া হলো, সে উপরে যাবে, উপরে যাওয়ার পর কিছুক্ষণ উপরে থাকলো, তো ম্যাক্সিমাম হাইটটা অ্যাটেইন করলো, তারপরে নিচে নেমে গেল। এই ক্ষেত্রে যদি এটা এইচ হয়, দেখো ইউটা কি হবে না, এই ক্ষেত্রে ইউ হচ্ছে কি না উপর থেকে নিচে নেগেটিভ, আর জি তো তোমরা জানোই এই ফর্মুলাতে ইউ কে পজিটিভ করবে, এইচ টাকে নেগেটিভ করবে, ঠিক আছে? আর জি টাকেও নেগেটিভ করবে, করলেই তোমরা যে ক্যালকুলেশনটা পাবে, মানে যে ফর্মুলাটা পাবে সেটাই উত্তর হবে। আমি আর করছি না, তোমরা বসাবে এখানে ইউ পজিটিভ বসাবে, ইউ এমনি নেগেটিভ থাকলেও প্লাস হয়ে যেত এই ক্ষেত্রে, এইচ টাকে নেগেটিভ বসাবে, আবার জি টা তো অলওয়েজ নেগেটিভ থাকছে এই ক্ষেত্রে। তারপরে ধরো কোনো বস্তু, এইটা ভূমি, সে আগের থেকে এখানে এসে তাকে উপরে ছুড়লাম না, শুধুমাত্র এইখান থেকে নিচে ফেলে দিলাম। কত গতিবেগ না ইউ, দেখো ইউ এবারে নিচের দিকে রয়েছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা, ইউটা তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে, এইচ যেটা না এইচটাও নেগেটিভ, কারণ উপর থেকে নিচে, আর জি তো নেগেটিভ থাকছে, তার মানে সবগুলোকে নেগেটিভ বসাবে এখানে, এইচ ইউ জি, তারপরে যে ফর্মুলাটা দাঁড়াবে সেটাই হচ্ছে তোমার ফাইনাল ফর্মুলা। তাহলে মোটামুটি আমরা এই উলম্ব গতি সমীকরণের সাথে তোমাদের যতগুলো ফর্মুলা একমাত্রিক গতিতে, অনেকগুলোই ফর্মুলা ছিল, অনেকটা সময়ও লাগলো, আশা করি সবগুলোই কাজ করা হয়েছে। তোমরা টেক্সট বইকে ভালো করে ফলো করে সবগুলোকে মিলিয়ে মিলিয়ে পড়বে, তারপরে অঙ্কগুলো সলভ করবে, বইয়ের এক্সাম্পল, তারপরে এক্সারসাইজের এমসিকিউ অঙ্কগুলো, তারপরে বিভিন্ন এন্ট্রান্সের যে বইগুলো নিয়ে অঙ্কগুলো করবে। তার আমরা নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে, টিপিক্যাল অঙ্কগুলো যেগুলো রয়েছে উদাহরণ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ডিফারেন্ট উদাহরণ নিয়ে, যাতে করে তোমাদের এইচএস এবং এন্ট্রান্সের জন্য কাজে লাগে। টিল দেন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।